লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগতম আমার চতুর্থ লেসনে। আমাদের চতুর্থ লেসন শুরু করবার পূর্বে চলুন আমরা রিক্যাপ করে আসি আমাদের তৃতীয় লেসনে আমরা কি শিখেছিলাম। আপনাদের যদি মনে থাকে, আমাদের তৃতীয় লেসনে আমরা শিখেছিলাম কি উপাদানগুলো আমাদের মনোভাব তৈরি করতে সহায়তা করে। প্রথম উপাদানটি ছিল পরিবেশ, দ্বিতীয় উপাদানটি ছিল অভিজ্ঞতা, আর তৃতীয় উপাদানটি ছিল শিক্ষা। এছাড়াও আমরা দেখেছিলাম যে ইতিবাচক মনোভাব সমৃদ্ধ একজন মানুষ তার কি কি গুণাবলী থাকে। আমরা দেখেছিলাম যে একজন ইতিবাচক সম্পন্ন মানুষ তিনি নিরহংকারী হন, তিনি ধৈর্যশীল হন, তিনি আত্মবিশ্বাসী হন এবং তিনি দয়ালু হন। তাহলে আমরা দেখে নিলাম, চলুন আমরা আমাদের শুরু করি। আমাদের চতুর্থ লেসনের মেইন অংশে ঢুকে যাই, আসুন। আমাদের চতুর্থ পর্বে আজকে আমরা শিখব ইতিবাচক মনের প্রভাব যে সমস্ত মানুষের মধ্যে থাকে তারা কিরকম হয়। এই গল্পটা শুরু করবার পূর্বে আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলতে চাই। এই গল্পটা আমাদের কোরআন শরীফের সূরা বাকারার 251 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেভিড অথবা দাউদ আলাইহিস সালাম উনাকে কিভাবে অনুমতি দিয়ে তাকে জয়ী করেছিল এবং তাকে জ্ঞান দিয়েছিল। চলুন আমরা গল্পটা শুনি। গল্পটা হচ্ছে যে গোলায়েত নামে একজন যোদ্ধা ছিলেন। তিনি ছিলেন এতই দৈত্যাকৃতির যে যে তাকে দেখতো সেই তাকে দেখে ভয় পেত। যে কোনো যুদ্ধ শুরু হবার পূর্বেই তিনি একটা মল্লযুদ্ধে জড়িত হতেন এবং সেই মল্লযুদ্ধে উনি জিতে যেতেন, কারণ ওনার দৈত্যাকৃতি এবং ওনার শক্তির কারণে। তো যখন ডেভিড আলাইহিসসালাম অথবা আমাদের দাউদ আলাইহিসসালামের সঙ্গে ওনার যুদ্ধ হচ্ছে, ওই দুই দলের মধ্যে আসার সময় সমস্ত লোক ভয় পেয়ে বলছে, ও বাবা কত বড় দৈত্য, এর সঙ্গে তো কখনোই পারবো না। দাউদ আলাইহিসসালাম সেখান থেকে উঠে বলল, তোমরা কি একবার খেয়াল করেছো যে লোকটা এত বড় যে আমার নিশানা ব্যর্থ হওয়ার কোনো উপায়ই নেই। খেয়াল করুন, একই সমস্যা দুইজন দৃষ্টিভঙ্গির মানুষ দুভাবে দেখছে। একজন দেখছে ও কত বড়, তাকে কত বেশি ক্ষতি করতে পারবে, আর আরেকজন দেখছে সে কত বড় এবং তাকে মিস হওয়ার কোনো উপায় নেই। এটা হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক এই দুই ধরনের মানুষের একই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বিচার এবং তার দিকে তাদের দৃষ্টিভঙ্গি। আমরা যদি দেখতে পাই যে ইতিবাচক মনোভাবের মানুষ ঠিক এইভাবেই তাদের প্রত্যেকটি পরিস্থিতিতে, সেটা যতই কঠিন হোক, তারা সেখান থেকে বের করে নিয়ে আসেন সাফল্যের সোপান। আর যারা নেতিবাচক লোক, তারা ক্ষুদ্র সমস্যাকেও অনেক বড় করে কারণ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে বলতে চান কেন এটা করতে পারা সম্ভব নয়। ইতিবাচক মনোভাবের সুবিধা বুঝতে গেলে আমাদেরকে 11টি পয়েন্ট বুঝতে হবে। তার প্রথম পয়েন্ট হচ্ছে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। এটা নিয়ে কিন্তু সবাই খুবই কনসার্ন যে উৎপাদনশীলতা কীভাবে করা হয়। ধরুন একটা কাজের পরিবেশ যদি ইতিবাচক হয়, তাহলে সেখানে সবার উৎপাদনশীলতা, প্রান্তিক লেভেলে যারা উৎপাদন করেন তাদের উৎপাদনশীলতা অনেক বেশি বেড়ে যায়। আবার একটা নেতিবাচক পরিবেশের ভিতরে যখন একজন সুদক্ষ কর্মীও কাজ করেন, তখন কিন্তু তিনি তার সম্পূর্ণ উৎপাদনশীলতাকে অথবা প্রোডাক্টিভিটিকে দেখাতে পারেন না। দ্বিতীয় হচ্ছে সঙ্গবদ্ধ কাজের পরিবেশ সৃষ্টি করে। আমরা কনফ্লিক্ট বলে একটা জিনিস শিখি, যে আমাদের মানুষ থেকে মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট হয়। যখন আমাদের মধ্যে ইতিবাচক মনোভাব থাকে, তখন এই কনফ্লিক্টটা আমাদের মধ্যে কাজ করে না, যার ফলে আমরা সবাই এক হয়ে এগিয়ে যাই কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এবং সমস্যার সমাধানে তা সাহায্য করে, যা হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট। আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে যে এই ইতিবাচক মনোভাব আমাদের এফিসিয়েন্সি অথবা উৎপাদনশীল যে মনোভাব, সেই মনোভাবটাকে আরো বাড়ায়। পঞ্চম হচ্ছে সৌহার্দ্যপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে, যেটাকে আমরা বলি কনজিনিয়াল অ্যাটমসফিয়ার। এই কনজিনিয়াল অ্যাটমসফিয়ার সমস্ত জিনিসগুলোকে একসাথে সমন্বিত করে, যার ফলে কোম্পানিতে অপচয় কম হয়, কোম্পানির সবাই একসাথে কাজ করেন, এবং এটা নিয়ে যায় আমাদেরকে আমাদের ষষ্ঠ পয়েন্টে, যেটা হচ্ছে কোম্পানির আনুগত্য সৃষ্টি করা। এই কোম্পানির আনুগত্য সৃষ্টি করবার জন্য বড় বড় কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। আমাদের এর পরের যে পয়েন্ট, সেটা হচ্ছে মুনাফা বাড়ায়, প্রফিটেবিলিটি বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে সবাই একরকমের ইতিবাচক মনোভাব নিয়ে আছেন এবং তারা সবাই একসাথে কাজ করছেন, তাদের আনুগত্য আছে। সো যে জিনিসটা আমরা বলি যে সবার নিচের যে লাইন অথবা বটম লাইন হিসেবে আপনারা সবাই শুনে থাকবেন, যে বটম লাইনে গিয়ে অ্যাড হচ্ছে, সেটা কি? মুনাফা।
যে মালিক এবং কর্মচারীদের মধ্যে এবং কর্মীদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে একটা কনজিনিয়াল এনভায়রনমেন্ট, যাকে আমরা বলি হচ্ছে সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ এর সৃষ্টি করে। এটা মানসিক চাপ কমায়। আপনি যদি আপনার কাজের জায়গায় গিয়ে খুবই আনন্দে কাজ করতে পারেন, সবার সাথে দেখা হলে আপনার ভালো লাগে, সবার সংস্পর্শ আপনার ভালো লাগে, তখন দেখবেন আপনার সেখানে কোনো মানসিক চাপের সৃষ্টি হয় না। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে একজন সমাজের সহায়ক ব্যক্তি হিসেবে তিনি গড়ে ওঠেন। একজন সমাজের সহায়ক সদস্য অথবা ব্যক্তি তিনি যখন ইতিবাচক মনোভাব সম্পন্ন হন, তার মনোভাবের ভিতরে যে নিরহংকার, যে ধৈর্যশীলতা, যে আত্মবিশ্বাস এবং দয়া রয়েছে তা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে সমাজও গড়ে ওঠে একইভাবে। এবং সবশেষে 11 নম্বর, তিনি একজন প্রসন্ন চিত্তের মানুষ হিসেবে নিজেকে স্থাপন করতে পারেন সমাজে। প্রসন্ন চিত্তের মানুষ, আপনি দেখবেন আপনার জীবনে কিছু কিছু মানুষ তারা সবসময় কেমন ব্যস্ত কিংবা একটা রাগী মনোভাবের মধ্যে আছে, আর কিছু কিছু লোক দেখবেন যাদেরকে দেখলেই আপনার ভালো লাগে, দেখলেই মনে হচ্ছে একটা শান্তি শান্তি ভাব। তো এই প্রসন্ন যে চিত্ত, এই যে প্রসন্নের যে চেহারা, এই তার আসছে তার ভিতর থেকে, তার ইতিবাচক মনোভাবের কারণে। চলুন এবার আমরা দেখি যে আমাদের পরবর্তী টপিক হচ্ছে নেতিবাচক মনোভাবের পরিণতি। যে সমস্ত লোকজন তাদের মনের ভিতরে নেতিবাচক মনোভাব পোষণ করেন, তারা কি করেন সমাজে? তারা সমাজে তিক্ততার সৃষ্টি করেন। কেন? তারা নেতিবাচক। আপনি খুব ভালো দৌড়চ্ছেন, সেটা তো সমস্যা। আপনি ভালো দৌড়চ্ছেন না, সেটা তো সমস্যা। তারা ক্ষোভের সৃষ্টি করে মানুষের মধ্যে, কারণ তারা অসহিষ্ণু, যার জন্য মানুষ এই অসহিষ্ণুতার ভিতরে ক্ষোভ সৃষ্টি করে। এছাড়া তাদের জীবন হয়ে পড়ে একটা সময় উদ্দেশ্যহীন, কেননা তারা কোনো নির্দিষ্ট কিছুর দিকে দৌড়াচ্ছেন না, তারা যা দেখছেন তাতেই না দেখছেন। এই উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একটা সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এই নেতিবাচক মনোভাব শুধু তার পরিবার, তার কর্মক্ষেত্র এখানেই সীমাবদ্ধ থাকে না, তার সংক্রমণ ঘটে যায় তার আশেপাশের সমস্ত লোকজন, এমনকি তার পরবর্তী প্রজন্মের উপর। তার পরবর্তী প্রজন্মের ভিতরেও দেখা যায় এই নেতিবাচক মনোভাবের একটা গাঢ় ছাপ। নেতিবাচক মনোভাবের এত নেগেটিভ প্রভাব থাকা সত্ত্বেও আমাদের এই নেগেটিভ অথবা নেতিবাচক মনোভাব পরিবর্তন দুষ্কর কেন? তার কারণ মানুষের স্বভাব পরিপন্থী। মানুষ বদলাতে চায় না, পরিবর্তন সবসময় অস্বস্তিকর। এই পরিবর্তন কখনো কখনো আমাদের জন্য যদি সুফল বয়ে আনে, যা আমি বলছিলাম, এবং কিংবা যদি আমার জন্য কুফল বয়ে আনে, দুটো ক্ষেত্রেই আমরা পরিবর্তনের ব্যাপারে অস্বস্তিতে ভুগি। চার্লস ডিকেন্সনের একটা ছোট গল্প বলি। এই গল্পের একটি ক্যারেক্টার, সে কয়েদখানায় বন্দি অবস্থায় থাকতো। সেখানে পৌঁছতো না কোনো সূর্যের আলো, সেখানে পৌঁছতো না ঠিক মতো বাতাস। লম্বা সময় এই পরিবেশে থাকতে থাকতে এই শেকল পরা বন্দি সেই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যায়। একবার তাকে সেই কয়েকখানা থেকে বের করে যখন রৌদ্র ঝলমল বাতাস বইছে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সে প্রথমে একটু খুশি হলো, একটু পরে সে অস্বস্তিতে ভোগা শুরু করে। সে খুঁজতে থাকে তার সেই স্যাঁতস্যাঁতে কয়েদখানাটিকে। সে খুঁজতে থাকে সেই নির্জন জায়গাটিতে যেখানে লোকজন নেই। তার মানে হচ্ছে আমরা আমাদের জন্য যখন পরিবর্তন কিংবা এই ধরনের মনোভাবের পরিবর্তন কিংবা আবহাওয়ার পরিবর্তন হয়, আমরা জিনিসটাকে নিতে পারি না। এটি হচ্ছে তার একটা উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে সেই কয়েদি, তার জন্য সেই আবহাওয়া এবং পরিবেশ ভালো হওয়া সত্ত্বেও সে আবহাওয়াকে এবং সেই পরিস্থিতিকে ভালোভাবে নেয়নি। সে নিজেকে পরিবর্তন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, যেটা আমাদের মানুষের স্বভাব। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের আজকের লেসনের শেষে পৌঁছেছি। আমাদের আজকের লেসনে আমরা দুটো জিনিস শিখেছি। এক, ইতিবাচক মনোভাবের সুবিধা এবং তাদেরকে চেনার উপায়। দুই, নেতিবাচক মনোভাবের কুফল। চলুন আমরা আমাদের পরবর্তী লেসনে কি শিখব তা একটু শুনে নিই। আমরা আমাদের পঞ্চম লেসনে আরো দুটো পদ্ধতি শিখব এবং অনেকগুলো গল্প শিখব। তার আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং একটা খুব সুন্দর দিন আশা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।